আমি দাঁড়িয়ে আছি সেই প্রাচীন জনপদের ধ্বংসাবশের ওপরে। এই সেই জলাশয়টা, এই যে ছোট ছোট মাঝে মাঝে কিন্তু বসার জায়গা করে গেছে। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আবার নিয়ে চলে এসেছি শুভ্র ট্যুর গাইডের আরেকটা নতুন ভিডিওতে। আজকে চলে এসেছি 400 বছরের পুরানো ইতিহাসে মোড়া এক অসাধারণ জায়গা, গড় মান্দারণ। শত শত বছরের পুরানো দুর্গের ধ্বংসাবশেষ, রহস্যময় কাহিনী আর বাংলার গৌরবের ইতিহাসের সাক্ষী এই স্থান। একসময় এই দুর্গকে ঘিরে গড়ে উঠেছিল বিভিন্ন কাহিনী, আর তারই ছাপ পড়ে আছে এই গড় মান্দারণের বিভিন্ন জায়গা। তাহলে বন্ধুরা আর দেরি নয়, তাহলে চলো আজকে টোটাল গড় মান্দারণটা তোমাদের ঘুরে দেখাবো। কোথায় কি আছে ইতিহাসের সাক্ষী, কোথায় সেই প্রাচীন জনপদের ধ্বংস, কোথায় সেই রাজমহলের ধ্বংস, আর ভিতরে কোথায় কোথায় কি দেখার জিনিস আছে। ভেতরে ঢুকলে তোমরা কিছু খাবার জিনিস পাবে কি পাবে না, কোথায় কিসের দোকান আছে, আর এর ভিতরে কোন জায়গাটা তোমরা প্রিয়জনকে নিয়ে এসে বসে নিরালায় নিরিবিলিতে সময় কাটাতে পারবে, বা ফ্যামিলি নিয়ে এসে কোথায় কিভাবে তোমরা সময় কাটাতে পারবে, সমস্তটাই আজকে থাকবে এই ভিডিওতে। তাহলে চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করো। অবশেষে এসে পৌঁছে গেলাম গোঘাট স্টেশনে। আজকের আমাদের যাত্রাটা শুরু হবে এই গোঘাট স্টেশন থেকে। তাহলে প্রথমে দেখে নিই এই গোঘাট স্টেশনে তোমরা আসবে কী করে। ভোর 5টা থেকে প্রায় 1 ঘন্টা অন্তর এই গোঘাটে আসার, গড় মান্দারণ আসার জন্য ট্রেন পাওয়া যায়। তোমরা যারা ট্রেনে আসতে চাইছো তোমাদের টোটাল পথ অতিক্রম করতে হবে 91 কিলোমিটার, এবং হল্ট পড়বে 24টা। মাঝখানে পড়বে বালি, উত্তরপাড়া, শিরিষরা, শ্রীরামপুর, শেওড়াপল্লী। এসব পরে তোমাদের পড়বে তারকেশ্বর বা আরামবাগ, তারপরে কিন্তু আমাদের গোঘাট। কলকাতা থেকে তোমরা যারা বাইকে বা গাড়িতে আসতে চাইছো, খুব বেশি পথ নয়, মাত্র 1 ঘন্টার পথ এই গড় মান্দারণ। ট্রেনে ছাড়াও তোমরা কিন্তু নিজস্ব গাড়িতে চলে আসতে পারো এই গড় মান্দারণের সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। গোঘাট স্টেশন থেকে নেমে বাইরে বেরোনোর জন্য 2টি দিক রয়েছে। আমরা কিভাবে বাইরে বেরিয়ে তোমরা আজকের ডেস্টিনেশন গড় মান্দারণ যাবো সেটা তোমাদের দেখাবো। একটা টিকিট কাউন্টারের সামনে দিয়ে তোমরা বেরোতে পারো, আর স্টেশনের ঠিক সামনের দিক দিয়ে যাওয়া যায় যেখানে তোমরা অটো বা টোটো পাবে। আমরা কিন্তু যেদিকে অটো টোটো পাবো ওই দিক দিয়ে বেরোবো। তাহলে চলো ঠিক এই পথে সামনের দিকে এগিয়ে যাই। টিকিট কাউন্টারের সামনে দিয়ে না বেরিয়ে ঠিক একটু এগিয়ে চলে এলাম স্টেশনের সামনে দিয়ে একটা সরু রাস্তা রয়েছে, যেটাতে সামনে গেলেই সামনে তোমরা কিন্তু অটো আর টোটোটা খুব সহজে পেয়ে যাবে। তাহলে বাইরে গিয়ে দেখবো কিভাবে যাওয়া যায় এবং অটো টোটো কতক্ষণ লাগে, কত ভাড়া। তাহলে চলো এই ঠিক সামনের রাস্তাটা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাই। এই যে ঠিক সামনের দিকে রাস্তাটা রয়েছে, সরু একটা উঁচু থেকে নামতে হচ্ছে, এইভাবে নেমে আপনারা চলে আসবেন এই অটো বা টোটোর দিকে। স্টেশনের বাইরে বেরিয়ে এসে ঠিক এই যে পেছনে অটোগুলো দাঁড়িয়ে আছে, অটো বা টোটো, এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা যেহেতু 2 জন যাচ্ছি, আমরা রিজার্ভ করে যাচ্ছি। এই দাদার সাথে একটু কথা বলে দিই, এলে এখান থেকে কিভাবে তোমরা টোটো পাবে। এবং আপনারা যদি মান্দারণ যাওয়ার জন্য এই গোঘাট স্টেশনে ট্রেন থেকে নামেন, তাহলে এখানে টোটো বা অটো স্যাটেলে গেলে এক একজনের 40 টাকা করে পড়বে। আমরা সর্বোচ্চ 5 জন করে নিই। আর যদি আপনারা রিজার্ভে যেতে চান, সর্বনিম্ন 150 টাকা পড়বে। মান্দারণ একদম আমরা গেটে আপনাদেরকে ছেড়ে দেবো, আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারবেন। গেট থেকে আসার সময় আবার অটো টোটো পাওয়া যাবে? একদম একদম, ওখান থেকে আসলেও এইরকমই পজিশন বা এইরকমই সিচুয়েশন। আর এখান থেকে যদি কামারপুকুর, জয়রামবাটি, সারদা মায়ের মন্দির বা বাবা রামকৃষ্ণদেবের মন্দির ঘুরতে চান, তাহলে এইখান থেকে রামকৃষ্ণদেবের মন্দির পার হেড 30 টাকা করে, আর জয়রামবাটি সারদা মায়ের মিশন পার হেড 50 টাকা করে। অতএব রিজার্ভে গেলে কামারপুকুর মিশন 150 টাকা, আর জয়রামবাটি পড়বে আপনার 250 টাকা। তাহলে টোটাল যদি কেউ কামারপুকুর, জয়রামবাটি, মা সারদা সবগুলো যদি ঘুরে আসেন, কামারপুকুর, জয়রামবাটি, মান্দারণ বা আরও যে অনেক কিছু সাইট সিন রয়েছে, ওগুলো ঘুরে এসে আপনাকে এই সকাল থেকে পুরো সারাদিন ঘুরিয়ে 5টা ট্রেন ধরিয়ে দেবে। এক একজনের 250 টাকা করে পার হেড পড়বে। তাহলে শুনতে পেলেন, যদি আপনারা এই গোঘাট নেমে শুধু গড় মান্দারণ ছাড়াও সাইডে যে কামারপুকুর বা মা সারদা এই জায়গাগুলো দেখতে চান, বা আরও কিছু সাইট সিন আছে, তাহলে আপনাদের টোটাল মাথা পিছু 250 টাকা পড়বে, আর আপনারা ঘুরে আসতে পারেন খুব সহজে এনাদের সাহায্যে। আমরা গোঘাট স্টেশনে বাইরে বেরিয়ে আপনাদের তো সমস্ত তথ্যই দিলাম, কিভাবে আপনারা মান্দারণ বা কামারপুকুর বা মা সারদা মিশন বা অন্যান্য যে স্পটগুলো আছে সেগুলো ঘুরতে পারেন। আমরা একটা টোটো নিয়ে নিলাম রিজার্ভ করে, পড়লো 150 টাকা। আজকের আমাদের ডেস্টিনেশন গড় মান্দারণ যাত্রা শুরু করলাম। আমরা টোটো থেকে নেমে পড়লাম ঠিক গড় মান্দারণের মুখের কাছে। এই যে আমার ঠিক হাতটা দেখাচ্ছি, যে বাসটা চলে গেল, ওখানে যে গড় মান্দারণের গেট, ওইখান দিয়ে ভেতরে ঢুকবো।
তার আগে কিছু খেয়ে নেওয়া যাক। এই সামনে একটা মিষ্টি দোকান রয়েছে, দেখা যাক কী পাওয়া যায়। এখান থেকে খেয়েই কিন্তু আমরা মান্দারান আজকে ঢুকবো এবং টোটাল মান্দারানটা তোমাদের কাছে এক্সপ্লোর করব। ঢুকে পড়লাম মিষ্টি দোকানে। যেহেতু সকালে আমরা 5:45 ট্রেনে এসেছি, তাই কিছু খাওয়া দরকার আছে। তোমাদের একটা ইনফরমেশান দিই, এখানে যদি তোমরা ঘুরতে আসো অবশ্যই কিন্তু সকালবেলা টিফিনটা করার একটা ব্যবস্থা করবে, বা নিজেরাই কিছু টিফিন নিয়ে চলে আসবে। গড় মান্দারানের বাইরে বিশেষ কিছু খাওয়ার দোকান নেই। সামনে একটা চপমুড়ি দোকান দেখলাম, স্টেশনের বাইরেও চপমুড়ি, আর এই একটা মিষ্টির দোকান। এখান থেকে পাউরুটি মিষ্টি কিন্তু আমরা খেয়ে নেবো। তাহলে চলো টিফিনটা আমরা সেরে নিই। এই যে পেছন দিকে রোড দেখছেন, ঠিক এখানে এসেই টোটো বা অটো নামিয়ে দেবে। আর এই যে স্মৃতিস্তম্ভ আর পেছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছ, গড় মান্দারান পর্যটন কেন্দ্র। আর এই রাস্তা দিয়ে আমরা কিন্তু ভেতর দিকে ঢুকে যাব। তাহলে চলো সামনে গিয়ে পেয়ে যাবো টিকিট কাউন্টার, টিকিট কেটে তোমাদের ঢুকে দেখাবো। তা ঠিক এই পথ দিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাব। তাহলে সামনের দিকে যাই। ঠিক ওই মোড় থেকে আমরা রাস্তা ধরে ভেতর দিকে ঢুকে পড়লাম। সোজা এই যে টোটোটা দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে কিন্তু টিকিট কাউন্টার পাবো। তাহলে চলো টিকিট কাউন্টারের কাছে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এসে পৌঁছে গেলাম গড় মান্দারান পর্যটন কেন্দ্র, ঠিক টিকিট কাউন্টারের সামনে। এই যে সামনে জানলা, এটাই টিকিট কাউন্টার। আর এই সামনে গেট দিয়ে আমরা কিন্তু টিকিট কেটে ঢুকে যাব। সোজা ওই পথ দিয়ে যেমন দেখালাম চলে এলাম টিকিট কাউন্টার। আর এই হচ্ছে মূল এন্ট্রান্স। আমরা ঢুকে পড়বো ভিতরে। টিকিট কেটে নিলাম, মাথা পিছু 20 টাকা, 15 টাকা টিকিট পড়ে, আর বাচ্চাদের 10 টাকা। ঢুকে এই যে সোজা রাস্তা ধরে আমরা কিন্তু এগিয়ে যাব। আর এই পাশে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের মতো যে অংশ। এখানের টোটাল ইতিহাসটা আজকে তোমাদের কাছে এক্সপ্লোর করব। ঢোকার পরে কিন্তু আবার একটা রকম গেট পাবে। ঢোকার আগে এখানে সামনেই টয়লেট রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য। আর এই রাস্তা ধরে আমরা ভেতরে যাব। ভিতরের টোটাল এই গড় মান্দারানের যে প্রাচীন ইতিহাস সমস্তটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর তুলে ধরবো। এই গড় মান্দারানের যে প্রাচীন যে সেই দুর্গ, বা সেই দুর্গর কীভাবে কী ছিল, কী বৃত্তান্ত, কোথায় কি দেখতে পারো। তাহলে চলো ভেতর দিকে আস্তে আস্তে আমরা ঢুকে যাই। যখনই তোমরা গড় মান্দারানে ঢুকবে, শুধু যেহেতু প্রকৃতির একটা নেচার সৌন্দর্য রয়েছে, তোমরা শুনতেই পাচ্ছ পাখির আওয়াজ, বিভিন্ন পাখির কুহু কুহু শব্দে কিন্তু তোমাদের মনটা ভরে উঠবে। আর ঠিক এইভাবেই জায়গাগুলো তোমরা দেখতে পাবে। আর এই সামনে কটেজ, এখানে তোমরা কিন্তু এসে দিন কাটাতে পারো। এখন আমরা দুর্গের প্রবেশপথ দিয়ে এগিয়ে চলেছি। একসময় এই পথ দিয়ে সৈন্য, ঘোড়সাওয়ার এবং রাজকর্মচারীদের যাতায়াত ছিল। আজ সেই কোলাহল নেই, কিন্তু ইতিহাসের ছাপ এখন এই পথের প্রতিটি ইট পাথরে যেন রয়ে গেছে। আর তার বাঁদিকে যে অংশটা, যে উঁচু পাহাড়ের মতো যে অংশটা আমরা ঢোকার সময় বাঁহাতে পেয়েছিলাম, সেটাই তোমাদের দেখাবো। একটু এই দিক থেকে তোমাদের দেখাই। দেখো কি সুন্দর। এই গড় মান্দারানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর প্রাচীন ধ্বংসাবশেষের ইতিহাস। দুর্গের ভেতরে পা রাখতে যেন সময়ের চাকা কয়েকশো বছর পিছিয়ে যায়। চারিদিকে ছড়িয়ে থাকা প্রাচীন ইট, ভেঙে পড়া প্রাচীর আর নিস্তব্ধ পরিবেশ যেন ইতিহাসে এক জীবন্ত অধ্যায়কে চোখের সামনে তুলে ধরে। এখানে দাঁড়ালে সহজে অনুভব করা যায় একসময় স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল। চারিদিকে তাকালেই প্রথমে নজরে পড়ে সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা, বড় বড় পুরানো গাছ, খোলা আকাশ, হালকা বাতাস আর পাখির ডাক। এই জায়গাটিকে শুধু একটু ঐতিহাসিক স্থান নয়, বরং প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই ছোট ছোট যে ছাউনিগুলো রয়েছে, এই প্রকৃতির মাঝে একদম চিরসবুজ অরণ্যর মাঝে তোমরা প্রিয়জনকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দিতে পারো। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কিন্তু বসে কাটালাম, একটু বিশ্রাম নিলাম এবং এই প্রকৃতির মাঝে বসে থাকতে বেশ সুন্দর লাগলো। ঢোকার পরে যখন সামনের দিকটা দেখতে পাবে এরকম, এই যে সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠে আসবে রাস্তা দিয়ে যখন আসছিলাম। আর এই দিকটা একটু তোমাদের এক্সপ্লোর করে দিই কী রয়েছে, এবং ঠিক পাহাড়ের ভেঙে যাওয়া বা ধ্বংসাবশেষের মতো টুকরো একটু উঁচু হয়ে রয়েছে সাজানো, সেটাও তোমাদের দেখাবো। যেহেতু এই জায়গাটা দুর্গের ধ্বংসাবশেষ, যেহেতু ঐতিহাসিক স্মৃতিবিজড়িত একটা ধ্বংসাবশেষ জায়গা, তার চারদিকটাই কিন্তু উঁচু। তোমরা হয়তো ভাবতে পারো এটা কৃত্রিমভাবে উঁচু করে সাজানো হয়েছে। না,
প্রথম থেকে এই গড়মন্দারণ কিন্তু এইভাবেই উঁচু জায়গার উপর থেকেই ছিল, এবং এই জায়গাটা ওপর থেকে যেতে পুরো এলাকাটাকে নজর রাখতে পারে তার ব্যবস্থা করেই জায়গাটাকে উঁচু করে পরীক্ষা দিয়ে ঘেরা হয়েছিল। ঢোকার সময় তোমাদের যখন সে সামনের অংশ দেখাচ্ছিলাম, ওই যে গেটটা দেখো একটা 4 চাকা গাড়ি ঢুকে আসছে, আর আমরা যে ডান দিকে উঁচু জায়গাটা দেখাচ্ছিলাম সেইটাই। তোমরা কিন্তু এখানে এইভাবে এর চারদিকটা ঘুরে সৌন্দর্যটা অবশ্যই ভিউটা নিতে পারো। এখন হয়তো ভাঙা ইট আর ধ্বংসাবশেষ ছাড়া আর খুব বেশি কিছু চোখে পড়বে না, কিন্তু এই ইটগুলো প্রতিটির মধ্যে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস। হয়তো এই পথ দিয়ে কোনো সেনাপতি হেঁটে গেছেন, হয়তো এই প্রাচীরের উপর দাঁড়িয়ে পাহারা দিয়েছেন সৈন্যরা। আজ সব কিছু নীরব, কিন্তু সেই অতীতের প্রতিধ্বনি যেন এখন অনুভব করা যায়। আর এই সেই পাঁচিলটা, যে গড়মন্দারণের পরীক্ষা, পুরো জায়গাটা কিন্তু এরকম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, আর চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এখানে যে গাছপালাগুলো রয়েছে, গাছপালাগুলোর বয়স কত সেটা আনুমানিক আন্দাজ করে বলা খুব কঠিন, যেহেতু এটা ইতিহাস বৈধত একটা জায়গা। আপনারা এই গড়মন্দারণ ভেতরে শুধু হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরে দেখার দরকার পড়বে না। যারা বাইক নিয়ে আসবেন বা 4 চাকা বা টোটো করে, কিন্তু বিরাট যেহেতু বড় জায়গা, 200 একর মধ্যে জমি আছে, পুরোটাই কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা ঠিক ওই নিচে হচ্ছে কংক্রিটের রাস্তা ধরে যেটা ভেতর দিকে যাচ্ছে, আর আমরা ঠিক ওপরে যে কটেজগুলো আছে উঁচুতে, সেই কটেজের উপর দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে যাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো একদম একটা যেন পাহাড়ি এলাকা ভিপ আমরা পাচ্ছি, যেন পাহাড়ি এলাকায় ঘুরছি। আর যেহেতু এটা কোনো কৃত্রিমভাবে করা অংশ নয়, আর এই যে আমার সামনে কটেজ, এই কটেজগুলো কিন্তু এসে পিকনিক করলে 7-8 জন করে থাকা যায়, সারাদিনের জন্য এখানে কিন্তু ভাড়া দেয়। রাত্রিবাস করতে কিন্তু এই কটেজে দেয় না। চারিদিকটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই, প্রকৃতির অংশটা কেমন, কি সুন্দর লাগছে দেখো। আমার পেছন দিকটা অসম্ভনীয়, দুর্দান্ত। দেখো একবার পেছনটা কি দুর্দান্ত, যে গাছপালাগুলো একদম চির সবুজ, দূর দূরান্ত পর্যন্ত শুধু গাছ আর গাছ। চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, শুধু প্রকৃতি এবং সবুজের মাঝে আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি টোটাল এই জায়গাটা। এবার আমরা ঠিক গড়মন্দারণের ভিতর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রকৃতির মাঝে ঘুরতে ঘুরতে একটু বিশ্রাম নেওয়া বা প্রকৃতির মাঝে থাকতে চাইলে, কিছুক্ষণ বসতে গেলে এই ছোট ছোট বসার জায়গাগুলো করা আছে। এই যে চারদিকে যে সবুজ, সেই সবুজের মাঝে এই বসে থাকার জন্য ছোট ছোট জায়গাগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ঠিক কিছুটা আসার পরেই এরকম একটা সাঁকো দেখতে পাবে, যার উপর দিয়ে আমরা ওই পাশটায় চলে যাব। তাহলে চলো সাঁকোর উপর দিয়ে তোমাদের ওই দিকটা নিয়ে যাই। শহরের কোলাহল থেকে দূরে এমন শান্ত পরিবেশ খুব কমই দেখা যায়। এই সেই জলাশয়টা যেটা গড়মন্দারণকে কিন্তু পরীক্ষা আকারে ঘিরে রেখেছিল। দূর দূরান্ত পর্যন্ত গড়মন্দারণের পুরোটাই কিন্তু এই জলাশয় দিয়ে ঘেরা রয়েছে পুরো জায়গাটা। একবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এই সেই জলাশয় যেটাকে পরীক্ষা আকারে এই গড়মন্দারণ বা এই জনপদকে প্রাচীন শত্রুদের হাত থেকে বা বর্গীদের হাত থেকে রক্ষা করার জন্য এই জলাশয় কাটা হয়েছিল। এই যে সাঁকো, এই সাঁকোর উপর দিয়ে কিন্তু আমরা প্রকৃত অর্থে কিন্তু মন্দারণের ভেতর দিকে যাচ্ছি। জনপদের যে অংশটাতে, মূলত যে অংশটা জনপদ বলে খ্যাত, কারণ জনপদকে পুরোটাই কিন্তু শুধু পরীক্ষা বা পাঁচিল দিয়ে নয়, একটা জলাশয় দিয়েও কিন্তু ঘেরা থাকতো, যে জলাশয়টা আমরা পার করেও পারে যাচ্ছি। সাঁকোর উপর দিয়ে যখন তোমরা যাবে, ঠিক এরকম সুন্দর একটা অংশ, আর ঠিক বাঁদিকে একটা ছোট কটেজ মতো করেছে, যেখানটা তোমরা কিন্তু বসতে পারবে। খুব সুন্দর লাগছে এই জলাশয়ের উপরে এই সাঁকোটার মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছিলাম। এখানেও বসে বেশ কিছুক্ষণ তোমরা প্রিয়জনের সাথে, বন্ধু বান্ধবরা এসে সময় কাটাতে পারবে। চলে এলাম সাঁকোটা পার করে আমরা ঠিক এই পারে। দুর্গের ভিতরে হাঁটার সময় তাড়াহুড়ো না করে চারপাশটা ভালোভাবে দেখুন। প্রতিটি কোণ, প্রতিটি ভাঙা দেয়াল, প্রতিটি পুরানো গাছ এই জায়গার আলাদা একটি গল্প বলে। ইতিহাস ভালোবাসেন কিংবা শুধু প্রকৃতির শান্ত পরিবেশ কিছুটা সময় কাটাতে চান, দুই ক্ষেত্রেই এই জায়গাটি আপনাকে নিরাশ করবে না। ফটোগ্রাফি ভালোবাসেন, তাহলে গড়মন্দারণ আপনার জন্য দারুণ একটি জায়গা। সকালে নরম আলো কিংবা বিকালে সোনালি রোদে প্রাচীন ইটের রং এবং চারপাশে সবুজ প্রকৃতি এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এই জায়গাটাতে এসে তোমরা কিন্তু খুব সুন্দর ছবি তুলতে পারো, ফটোশ্যুট করার জন্য খুব দারুণ একটা জায়গা। যারা ছোট ছোট রিলস বানাতে চাও বা সোশ্যাল মিডিয়ায় রিলস বানিয়ে পোস্ট করতে চাও,
তাদের জন্য তো দুর্দান্ত জায়গা। ঠিক এই পেছন দিকটা তোমাদের দেখাচ্ছি, দেখো একবার কীভাবে পুরো পাহাড়ি এলাকার একটা ঢেউ বা ভিড় রয়েছে। আসলে এটা কিন্তু আমি আগেই তোমাদের বললাম, তখনকার সময় যে জনপদটাকে নজর রাখার জন্য উঁচু করা হয়েছিল, এবং সেই উঁচু উপর থেকে যাতে পুরো জনপদটাকে নজর রাখা যায়, সেই বর্গী শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য সেই অংশ চারদিকটা কিন্তু উঁচু, কোনো কৃত্রিমভাবে এগুলো করা নয়। আর চারিদিকে সেই প্রাচীন গাছপালাগুলো, মানে ইতিহাস 400 থেকে 500 বছরের ইতিহাসের কাহিনী এটা। আর ইতিহাস সেই মুঘল আমলের ইতিহাস। তোমাদের যদিও এই ভিডিওর মধ্যে দিয়ে পুরো ইতিহাসটাই আমি ছোট ছোট করে তুলে ধরবো এবং তোমাদের জানাবো গড় মান্দারণ কেন ইতিহাসের সাক্ষী এবং কেন এত বিখ্যাত। একটু এই দিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, দেখো কি দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই গড় মান্দারণ। আমি উঠে চলেছি, মনে হচ্ছে না কোনো পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ওপর উঠছি। দেখো একবার কি মনে হচ্ছে জায়গাটা। একটা দিন অবশ্যই প্রিয়জন, বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে নিয়ে আসাই যায়। যারা ভাবছো হাতে ছুটি নেই, উইকেন্ডে একটা ছুটি নিয়ে নাও আর পরিবার নিয়ে চলে আসো, এই গড় মান্দারণ ঘুরে যাও। খুব সুন্দর এবং প্রকৃতির একটা নেচার ভিভ যেটা আমাদের গোঘাটের গড় মান্দারণে রয়েছে। আর এরকম ছোটো ছোটো জায়গা পেয়ে যাবে বসার। যারা প্রিয়জনকে নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা খুঁজছো, কাপলসদের জন্য একদম আদর্শ স্থান প্রকৃতির মাঝে এই গড় মান্দারণ। আমি যেমন একটু বসে বললাম, একটা জায়গা পেয়েছি, তোমরাও এলে কিন্তু এরকম প্রকৃতির মাঝে কিছুক্ষণ সময় কাটিয়ে দিতে পারো। এই জায়গা শুধুমাত্র ঘোরার ডেস্টিনেশন না, এখানে বহু বিভিন্ন সিনেমা শুটিং, বিভিন্ন মানুষের, এই দেখো দূরে একটা ট্রুপ এখানে কিন্তু শুটিং করছে ক্যামেরা পড়তে বার করে। এই দেখো দূরে একটা জায়গা তোমাদের দেখাচ্ছি। অতএব এই গড় মান্দারণ একদিনের একটা পিকনিক করার আদর্শ জায়গা। যারা পিকনিক করতে চাও এখানে এসে পিকনিক করতে পারো, খুব খরচ কম। আমি দাঁড়িয়ে আছি সেই প্রাচীন জনপদের ধ্বংসাবশেষের ওপরে, আর আমার পেছন থেকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই ধ্বংসাবশেষের পুরানো অংশগুলো, যা ধ্বংসাবশেষ হয়ে উঁচু হয়ে পড়ে রয়েছে। ব্যস্তময় কোলাহলের জীবন থেকে একটা দিন শান্তভাবে নিরিবিলিতে কাটানোর জন্য একটা আদর্শ জায়গা এই গড় মান্দারণ। গড় মান্দারণে ঘুরতে এলে অবশ্যই কিন্তু তোমরা বাইরে থেকে খাবার দাবার ক্যারি করবে, ভেতরে কোনো কিন্তু খাবার দাবারের দোকান নেই। এবং গড় মান্দারণের গেটের সামনেও তোমরা যদি এসে কিছু খাবার দাবার পেতে চাও, সেটা কিন্তু পাওয়া যাবে না। এটা কখনোই ভেবো না যে সামনে এসে কিছু খাবার কিনে নিয়ে ঢুকে পড়বো বা ওখান থেকে খাবো। আমরা বাইরে এসে কিন্তু কোনো খাবারই পাইনি। একটা মজার ঘটনা তোমাদের বলি, আমরা যারা শহরবাসী কলকাতা থেকে আসি, তাদের কাছে এই গড় মান্দারণে এসে মিষ্টি, সামনে মিষ্টি দোকান থেকে মিষ্টি খেলাম। আমরা ভেবেছিলাম 10 টাকা করে, যেহেতু মিষ্টি, দেখলাম না, এখানে মিষ্টি কিন্তু 5 টাকা করে, এবং একদম ন্যাচারাল লোকাল গরুর দুধ থেকে তৈরি এই মিষ্টিগুলো। অবাক হয়ে গেলাম দোকানদার যখন আমাদের দুটো মিষ্টি 10 টাকা নিল। তাহলে বুঝতে পারছো তো কত একটা সুন্দর জায়গা এই গড় মান্দারণ। আর আমার চারপাশে এই যে গাছগুলো রয়েছে, গাছগুলোর মাঝে ভিতরে কিন্তু ছোট ছোট জায়গা আছে, বসে প্রিয়জনের সাথে নিরিবিলিতে শান্ত প্রকৃতির মধ্যে একটা সুন্দর সারাটা দিন কাটানোর জন্য জায়গা। দেখো ভিতরে ছোট ছোট করে একদম বসার জায়গা করে রেখে দিয়েছে। এই দেখো কি সুন্দর জায়গাগুলো, ছোট্ট ছোট্ট করে একদম জায়গা, বসো, গল্প করো। ভিতরেও দেখা যাচ্ছে রয়েছে, এটা তোমাদের ক্লোজ করে বড় করে দেখাই। এই ভিতরে ছোট ছোট জায়গা, তার মানে শুধুমাত্র ফ্যামিলি নিয়ে পিকনিক স্পট নয়, এর মধ্যে যারা প্রেমিক প্রেমিকা, কাপলস বা বন্ধুবান্ধব এসেও অনেকটা সময় আমরা কিন্তু এখানে কাটাতে পারি। একটা সুন্দর চমৎকার বৈশিষ্ট্য চোখে পড়লো। সামনেই তোমরা কিন্তু লেখা দেখতে পাচ্ছ, দুর্গেশ নন্দিনী, বিখ্যাত সেই উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে যতগুলো কটেজ তোমরা দেখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নাম অনুসারেই এই কটেজগুলোর নামকরণ করা হয়েছে। যেমন এটা তোমরা দেখতে পেলে দুর্গেশ নন্দিনী, সামনে কটেজটা তোমাদের দেখাবো কি নাম রয়েছে, দুর্গেশ নন্দিনী কটেজ। তারপর এই যে কটেজটা হচ্ছে রাধারানী কটেজ। বঙ্কিমচন্দ্রের যে বিভিন্ন উপন্যাস, সেই উপন্যাস নাম অনুযায়ী এখানে প্রত্যেকটা কটেজের নামকরণ করা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের যে ভূমিকা, এই গড় মান্দারণ প্রাচীন দুর্গের যে ধ্বংসাবশেষ, সেখান থেকেই কিন্তু
এই ভূমিকাটা আমরা দেখতে পাই। মাঝখানে ঠিক এসে আবার একটা উভয় পুরুষ মহিলা দুজনেরই একটা টয়লেট বা বাথরুম দেখতে পেলাম। তোমাদের এগুলো দেখিয়ে রাখছি। 200 একর জায়গা নিয়ে তৈরি এই গড় মান্দারণ, অবশ্যই বাথরুমটা দেখে রাখা উচিত। আর চারিদিকে সবুজ প্রকৃতি দ্বারা এই গড় মান্দারণ কিন্তু ছেয়ে রয়েছে। একটু চোখকে শান্তি দিতে আর সবুজের মাঝে কাটাতে ইটকাট জঙ্গলের ভেতর থেকে যদি একটা দিন আমরা কাটাতে চাই, তাহলে এই হচ্ছে সেই জায়গা গড় মান্দারণ। এটা সেই জলাশয় যেটা ঢুকতে তোমাদের দেখিয়েছিলাম, যার উপর ব্রিজ দিয়ে এসেছিলাম। এটা সেই জলাশয়। একবার দেখো দূর দূরান্ত পর্যন্ত। আজকে জলাশয় কিছুটা মাঠ আকারে পর্যবেসিত হয়েছে। দূরে দেখা যাচ্ছে একদম সেই জলাশয় দিয়ে ঘেরা রয়েছে। আর আমরা ভিতর দিকে যাচ্ছি, সেই যেখানে দুর্গে ধ্বংসাবশেষটা রয়েছে। আর যে অংশকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দিনী উপন্যাসের ভূমিকা রচনা করেছিলেন। আর সেই দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। কি সুন্দর লাগছে দেখো, দুপাশে জঙ্গল গাছপালা আর তার মাঝখান দিয়ে এই পিচের রাস্তা। আর আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকে যে দিকটা ইতিহাস বিজড়িত অংশ, বা আমাদের সাহিত্য সম্রাটের সাহিত্যে যে অংশটা স্থান পেয়েছিল। মুঘল, আকবর বা বিভিন্ন পাঠানদের বিভিন্ন যুদ্ধের কাহিনী এই প্রাচীন জনপথে কিন্তু আমরা কোনায় কোনায় দেখতে পাচ্ছি। একদিন যদি তোমরা আসো, তোমরা কিন্তু এগুলো চাক্ষুষ করতে পারো, এই ঐতিহাসিক ধ্বংসাবশেষ রহস্যময় জায়গাটা। এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এই জঙ্গলে গাছপালাগুলো কত বছরের পুরানো, কত বছর প্রাচীন। এর ভেতরে ঢুকে তোমাদের দেখাতে, দেখো আওয়াজটা দেখো কীভাবে আওয়াজ, দেখো ঝিঝি পোকার আওয়াজ। এখন দুপুর ঠিক 11টা বাজে, তোমরা শুনতে পাচ্ছ ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু ঝিঝি পোকার আওয়াজ। আর এই ভেতরে ঢুকে তোমাদের দেখাতে কিন্তু আমার ভয় লাগছে, কারণ ভেতরে যে ঘন জঙ্গল, এই জঙ্গলের ভেতরে বিভিন্ন সাপ, পোকামাকড়, কীটপতঙ্গ থাকতে পারে। এই যে দূরে দেখো কি সুন্দর লাগছে দেখো। আর এই ঝাউয়ের আওয়াজ, ওপরে ঝিঝি পোকার আওয়াজ, কি সুন্দর লাগছে দেখো। একটা অসাধারণ একদম, না এলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। তোমাদের একটু দেখাচ্ছি দেখো আমার চারপাশে আস্তে আস্তে পুরোটাই। ঢোকার পরে তোমাদের ঝিঝি পোকার আওয়াজ শোনালাম। আর এই দেখো এই ঘন জঙ্গলটা দেখো কি অবস্থা দেখো। এই জঙ্গলের ভেতর ঢোকা মানেই হচ্ছে বিভিন্ন সাপ, পোকামাকড়, কীটপতঙ্গ থাকতে পারে কিন্তু। দেখো একবার এই দিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ঢোকার পরেই এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আর এইদিকে একটা অংশ যাচ্ছে। আমরা এই দিকটা আগে দেখব, তারপরে বাঁদিকে ওই দিকটা দেখব। আর মাঝে মাঝে এরকম বসার জায়গা, একটা সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে। তাহলে চলো সিঁড়িটা ওপর দিকে যাই, কি আছে তোমাদের এটা দেখাই। এইটাই সেই রাজবাড়ির ধ্বংসাবশেষের জায়গাটা। ওপর দিকে বিশেষ কিছু রয়েছে যেটা শুনলাম, এখন তোমাদের বলবো না, একদম ওপরে গিয়ে দেখাবো ওপরের অংশটা। আমি কিন্তু ঠিক নিচে দাঁড়িয়ে আছি যে জায়গাটা, এরই ওপরটা সেই প্রাচীন রাজবাড়ি ধ্বংসাবশেষ, যার নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর ঠিক তার উপরে উঠব। অবশেষে গড় মান্দারণ ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছে গেছি সেই প্রাচীন রাজবাড়ি ধ্বংসাবশেষের ঠিক সামনে। ওপর দিকে দেখো ঠিক পাহাড়ের মতো উঁচু অংশটা দেখা যাচ্ছে। দুই ধারে সবুজ গাছপালা আর মাঝে সিঁড়ি, আর এই পাশে বসার জায়গা আছে। এই যে উঠে যাচ্ছি আমরা মাঝখান দিয়ে ওপর দিকে, ঠিক পাহাড়ের মতো অংশ। এর নিচেই কিন্তু রয়েছে রাজবাড়ির সেই ধ্বংসাবশেষ, যাকে কেন্দ্র করে এই গড় মান্দারণ প্রাচীন জনপদ। এখানে যদিও এই সময়টা বেশিরভাগ ভিড় হয় ছেলে মেয়েদের। উঠে এলাম কিন্তু ওই দিক থেকে সিঁড়ি বেয়ে ওপরে। আর আমার ঠিক পেছন দিকে তোমাদের দেখাচ্ছি, এই দিকটাতে যাবো এবারে। এই দিকটা তোমাদের কাছে এক্সপ্লোর করব কি রয়েছে। এই সেই প্রাচীন মাজার, যার সামনে আমি কিন্তু দাঁড়িয়ে আছি। এই যে ওপরে দেখছো তোমরা,
ইসমাইল গাজী বাবার সমাধিস্থান। ঠিক ওপরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটার বিশেষ বৈশিষ্ট্য। তোমরা অবশ্যই জুতো খুলে উঠবে ঠিক এর ওপরটা, যে ইসমাইল গাজী বাবার যে সমাধিস্থান, বহু প্রাচীন এই জায়গাটা। তার মানে গড়মান্দারণ শুধুমাত্র বাঙালিদের নয়, সকল ধর্মের মানুষের জন্য কিন্তু এই জায়গাটা ছিল। সব ধর্মের মানুষই এখানে ছিল। এখানে এলে সময় যেন থমকে গেছে মনে হবে। ইতিহাস যেন এখানেই পটভূমি রচিত হয়েছিল, তার বিভিন্ন নিদর্শন আমরা চারদিক ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি। এটা সেই জনপদ, যে জনপদকে ঘিরে, যে প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষকে ঘিরে তৈরি হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর উপন্যাসের পটভূমিকা। আর এই সোজা আমি যে দিকটা তোমাদের দেখাচ্ছি, এখানে ছোট একটা পার্ক মতো রয়েছে বাচ্চাদের, যেটা তোমরা তোমাদের শহর অঞ্চলে প্রায় দেখতে পাও। একটা ঢেকি ভেঙে পড়ে আছে, ওইদিকে একটা দোলা রয়েছে, সেটাও ভেঙে রয়েছে, আর একটা বাচ্চাদের স্লিপ রয়েছে, আর কিছু ভিতরে বসার জায়গা রয়েছে। যখন তোমাদের ব্রিজটা পার করছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেই জায়গাটা, মানে জলাশয়টা, যেটা দিয়ে ঘিরে ছিল এই প্রাচীন জনপদ। এই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু সেই প্রাচীন জলাশয়, আজকে মাঠের মতো দেখতে লাগছে। ওইটা দিয়ে পুরোটা ঘিরে আছে এই প্রাচীন জলাশয় বা এই প্রাচীন জনপদটা। অর্থাৎ বিভিন্ন আক্রমণ থেকে, বর্গী হোক, বিভিন্ন জাতীয় আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই জলাশয়টা খনন করা হয়েছিল ঠিক এই জনপদের চারদিক দিয়ে। আর উঁচু করা হয়েছিল এই কারণেই, যাতে পুরো অঞ্চলটাকে নজর রাখা যায় এর উপর থেকে। ঘুরতে ঘুরতে ভেতরে একটা ওয়াচ টাওয়ারের মতো টাওয়ার দেখতে পেলাম, আর তার নিচে দেখতে পেলাম বেশ কয়েকটা খরগোশ পোষা রয়েছে। ভালোই লাগলো। গড়মান্দারণ পুরোটা যখন ঘুরছি, ভেতরটা বিরাট বড় জায়গা, যেহেতু প্রথমেই তোমাদের শুরুতে বলেছি 200 একর। ওইখান থেকে ঠিক এই যে আমি যাচ্ছি, যে এই পেছনে জলাশয়টা, এই দিকে জলাশয়, এই জলাশয় দিয়ে পুরোটা গোল করে পরীক্ষা দেয়া। গড়মান্দারণে দাঁড়িয়ে একটা বিষয় খুব সহজে উপলব্ধি করা যায়, সময় বদলায়, রাজ্য বদলায়, শাসক বদলায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। ইতিহাস তার চিহ্ন রেখে যায়, আর সেই চিহ্নই আজ আমাদের অতীতকে নতুন করে চিনতে শেখায়। আজ গড়মান্দারণ শুধু ইতিহাস প্রেমীদের নয়, প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। চারপাশে সবুজ পরিবেশ, শান্ত নিরিবিলি আবহাওয়া এবং ঐতিহাসিক ধ্বংসাবশেষ মিলিয়ে এটি এক অনন্য অভিজ্ঞতা দেয়। ঠিকভাবে তোমরা যদি এই জায়গাটা ঘুরে দেখতে চাও, কম করে একটা দিন, সারাদিন লেগে যাবে। বহু আমি ছেলে মেয়েদের এখানে ঘুরতে এসেছে, চারিদিকে জঙ্গলের চারিদিকে বসে রয়েছে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। তাদের খুব একটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি না, কোনো কোনো জায়গায় হয়তো উঠে আসছে, সেটার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও করার সময় তারা যেখানে রয়েছে সেইভাবেই তাদের দেখতে পাচ্ছি। আর এই চারিদিকে সবুজের মাঝখান দিয়ে হেঁটে চলেছি, বিভিন্ন রকম গাছ। এই দেখো শেষ এই জায়গাটা, আবার এই জায়গাটা একটা রাস্তা শুরু। এখানে একটা লেবু গাছ মতো এই যে গাছ রয়েছে, আর শুধু গাছের মাঝখানে, সবুজের মাঝখানে। শীতকালে যখন তোমরা এখানে আসবে কেউ পিকনিক করতে, কি সুন্দর লাগবে বলো তো। আর এই সময় একটা উইকেন্ড কাটানোর জন্য, একটা দিন কাটানোর জন্য সব থেকে ভালো জায়গা। ফ্যামিলি নিয়ে এসে কটেজগুলোতে রান্না করে তোমরা খেয়ে সুন্দর করে ঘুরে যেতে পারো এই জায়গাটাতে। আমরা ঠিক পাশে যে পাহাড়ের মতো অংশটা উঠেছিলাম, আর তার সাইড দিয়ে রাস্তা বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। রাস্তা তোমরা দেখে বুঝতে পারছো যে রাস্তাটা কীরকম। ওই যে উঁচু থেকে আমরা কিন্তু নেমে যাচ্ছি আস্তে আস্তে। আগে উঠেছিলাম সিঁড়ি দিয়ে, আর এটা অন্য দিক দিয়ে পুরো জঙ্গলটা ঘুরে নিচে নামছি। এই যে প্রচণ্ড গরম, তীব্র এই তাপদাহ উপেক্ষা করে কিন্তু তোমাদের জন্য একটা সুন্দর জায়গা, সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চলে এসেছি আজকের এই গড়মান্দারণে। এই দেখো অঙ্কুশ চলতে চলতে এত গাছ দেখে ফেলেছে, একটা সুন্দর পাতা তুলে এনেছে, পুরো পাহাড়ি পাতা। পাতাটা কী রং, কী নাম বোঝা মুশকিল, কিন্তু দেখতে এত চমৎকার লাগছে। আমি একটু হাত দিয়ে তোমাদের তুলে ধরছি, এত চমৎকার লাগছে। এই গড়মান্দারণ প্রাকৃতিক শুধু সৌন্দর্যে ভরপুর নয়, এর চারপাশে বিভিন্ন জায়গা। এখানকার মানুষজনের কাছ থেকে যেটা জানতে পারলাম, রহস্যময় জায়গা, যে রহস্য উদ্ঘাটন করা এখনও সবার পক্ষে সম্ভব নয়। তারই কিছুটা অংশ তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম।
দেখালাম। জানি না তোমাদের কাছে কতটা ভালো লাগবে আজকের এই গড় মান্দারণের ভিডিও। আশা করি যতটা সম্ভব গড় মান্দারণের চারিদিকটা তোমাদের দেখিয়ে উঠতে পেরেছি। তোমরা যদি একদিন আসো ঠিক এইভাবেই মান্দারণের মূল গেট দিয়ে প্রবেশ করে টিকিট কেটে পুরো অংশটা ঘুরে দেখে নিতে পারো। ফ্রেন্ডস, আজকের মতো গড় মান্দারণের ভিডিও এখানে শেষ করলাম। আশা করি তোমাদের সমস্ত গড় মান্দারণটা ঘুরিয়ে দেখাতে পেরেছি। তাহলে অবশ্যই একটা কিন্তু কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও, আর একটা লাইক করো, অন্য বন্ধুদের শেয়ার করো, যাতে তারা এই প্রকৃতির নেচারের মাঝে একটুখানি ভিপ নিয়ে যেতে পারে, একদিন কাটিয়ে যেতে পারে। আর অবশ্যই শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু পরের ভিডিও তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো। শুভ্র ট্যুর গাইড।